প্রশ্ন ছিল ঝর্ণার আগে কোন কাঠুরে বৃদ্ধাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। ঝর্ণার আগে নিতাই নামের এক কাঠুরে বৃদ্ধাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। সবার আগে প্রথমে সঠিক উত্তর দিয়েছিল হুমায়ুন কবির, দ্বিতীয়বার সঠিক উত্তর দিয়েছিল ফাহিম আহমেদ, তৃতীয়বার সঠিক উত্তর দিয়েছিল দুলালী পারভিন। যারা প্রথমে সঠিক উত্তর দিতে পারেননি তারা আজকে প্রথমে সঠিক ধাঁধার উত্তর দিয়ে দিন। বন্ধুরা, আমাদের আজকের গল্প রাজকন্যা, রূপবতী ও সোনার পাখি। এই ধাঁধার উত্তর এই গল্পের মধ্যে লুকিয়ে আছে। গল্পটি ভালোভাবে দেখলে তোমরা ধাঁধার উত্তর দিতে পারবে। ধাঁধাটি হল, রাজকুমার পেল মুক্তি, ভালো কাজ হলো এক, কিন্তু তার ফলেই রাজ্যে নেমে এলো ঘোর বিপদ। শুকিয়ে গেল মাঠঘাট, জলে দেখা দিল অভাব। বলো তো এই বিপদটি কি ছিল? একটা সুন্দর গ্রাম, তার পাশে নদী, আর মাঠে সুন্দর ফসল। সেই গ্রামেই এক সুন্দর রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের বারান্দা দিয়ে মন্ত্রী হেঁটে হেঁটে মহারাজের কাছে এলো। বলুন মহারাজ, আপনি কি আমাকে কিছু বলবেন? এত জরুরি তলবে ডেকে পাঠালেন যে? মন্ত্রী, যাও গিয়ে রাজকন্যা রূপবতীকে ডেকে নিয়ে আসো, তার সাথে আমার জরুরি কথা আছে। কেন মহারাজ? এখন তো আপনার রাজসভায় বসবার সময়। সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে। রাজকন্যার সাথে কথা পরে বলা যাবে। আজ আমরা রাজ্যের সমস্যা নিয়ে রাজসভায় কথা বলবো। আপনার এখানে যাওয়াটা বেশি দরকার। মন্ত্রী, আমি তোমাকে যা বললাম তুমি তাই করো, আর কোনো কথা নয়। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। রাজকন্যা রূপবতীকে ডেকে নিয়ে আসছি। মন্ত্রী চলে এলো। রাজকন্যা রূপবতী অপূর্ব সুন্দরী। এইদিকে রাজকন্যা রূপবতী নিজের কক্ষে বসে আছেন। এমন সময় মন্ত্রী সেখানে আসে। সে এসে দরজায় কড়া নাড়ে। রাজকন্যা রূপবতী? কে? ও মন্ত্রী, তুমি এসো। রাজকন্যা রূপবতী, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। কেন মন্ত্রী? আমাকে কেন ডাকলো? কোনো বিশেষ প্রয়োজন? জানি না রাজকন্যা, আমাকে শুধু বলল আপনাকে যেন জানাই। ঠিক আছে, যাও তুমি, আমি আসছি। জি রাজকন্যা। রাজকন্যার কথা শুনে মন্ত্রী চলে গেল। রাজকন্যা উঠে দাঁড়ালো। এরপর সময়ের দিকে খেয়াল করল। আরে, এই সময় পিতা কেন আমায় ডাকলো? এখন তো রাজসভা বসার সময়। এখন পিতা আমাকে কেন ডেকে পাঠালো? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে, নয়তো রাজসভা ছেড়ে পিতা কখনোই আমায় ডেকে পাঠাবেন না। এরপর বারান্দা দিয়ে হেঁটে গিয়ে রাজকন্যা রাজার সাথে দেখা করলেন। রাজা ভীষণ চিন্তিত। তিনি পায়চারি করছিলেন। তাকে এইভাবে পায়চারি করতে দেখে রাজকন্যা বলল, কি হয়েছে পিতা? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনার কি কিছু হয়েছে? রূপবতী, এক দুঃসংবাদ আছে, তাই তো এত জরুরি তলব করতে হলো। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? আবার কি কোনো রাজ্য আমাদের উপর হামলা করবে? না মা, তা নয়। কারো স্বার্থ নেই আমি বেঁচে থাকতে আমার রাজ্যের ওপর হামলা করবে। তাহলে কি দুঃসংবাদ? আমাকে শীঘ্রই এই রাজ্য ছেড়ে যেতে হবে। আমার এক গুরুত্বপূর্ণ বন্ধু আমাকে ডেকে পাঠিয়েছে। কি কি বললেন পিতা? আপনি এই রাজ্যের রাজা। আপনি যদি রাজ্য ছেড়ে চলে যান তাহলে রাজ্য কে চালাবে? রাজ্যবাসীরই বা কি হবে? সে আপনার যতই গুরুত্বপূর্ণ বন্ধু হোক, আপনার জন্য তো রাজ্যই প্রথম। হ্যাঁ মা রূপবতী, কিন্তু আমি শীঘ্রই চলে আসব। ততদিন তোমাকে এই রাজ্যের দায়িত্ব নিতে হবে। কিন্তু কেন? কি সেই কারণ যার জন্য আপনার বন্ধু আপনাকে ডেকে পাঠালো? তা আমি বলতে পারবো না রূপবতী। আমি এই রাজ্য আর রাজ্যের প্রজাদের ওপর ভরসা রেখেই যাচ্ছি। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। কিন্তু পিতা? আর কোনো কিন্তু নয়, আমি চললাম। এই বলে রাজা চলে গেলেন। বাইরে রাজার জন্য মন্ত্রী অপেক্ষা করছিল। যাওয়ার সময় সে মন্ত্রীর সঙ্গে দেখা করল। মন্ত্রী, রাজকন্যা রূপবতী যেন সত্যিটা না জানতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি তার পুরো খেয়াল রাখব। আমি যে তাকে এই রাজ্যের ভার দেওয়ার জন্য এভাবে চলে যাচ্ছি তা যেন সে ক্ষুণাক্ষরেও জানতে না পারে। আমি চাই রাজকন্যা রূপবতী একদম পরিপূর্ণভাবে রাজ্য চালানো শিখুক। জি মহারাজ, আমি এটা খেয়াল রাখব। এরপর রাজা বেরিয়ে পড়লেন। এখন রাজ্যের ভার রাজকন্যার উপর। পরদিন সকালে রাজদরবারে রাজকন্যা হাজির হল। শোনো সবাই,
আজ থেকে রাজকন্যা রূপবতী রাজসভা চালাবেন। শোনো সবাই, শোনো দিয়ামন। মন্ত্রী, আমাকে রাজ্যের অবস্থা সম্পর্কে বলো। আমি রাজ্য সম্পর্কে জানতে চাই। রাজকন্যা রূপবতী, আমাদের রাজ্যে এখন কোনোই সমস্যা নেই। এটা কি শুধু মুখেই করছো নাকি সত্যি? রাজকন্যা রূপবতী, আপনি চাইলে রাজ্য পরিদর্শন করতে পারেন। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি কালই রাজ্য পরিদর্শনে যাব। ওদিকে জঙ্গলের মাঝে এক বুড়ি বসে আছে। আজ যে অমাবস্যা আইব, এই শেষ অমাবস্যা, আমারে আজই কিছু করতে হইব। বুড়ি উঠে দাঁড়ালো, তারপর চলতে শুরু করলো। যত তাড়াতাড়ি সম্ভব আমায় কিছু একটা করতেই হইব। শুনেছি রাজদরবারে এখন রাজার জায়গায় রাজকন্যা রূপবতী বইছে। আমারে শীঘ্রই কিছু একটা করতেই হইব। এরপর সে একটা গাছের নিচে গেল, আর তার পাশে এক সোনার পাখি উড়ে এসে বসল। রাজকন্যা রূপবতী এই রাজ্য চালাইতে শুরু করছে। এটাই আমাকে শেষ সুযোগ, একটা কিছু করতেই হইব। পাখিটা মাথা নাড়ে। তোমার কাছে কি নতুন কোনো পালক আছে? পাখিটা তার শরীর থেকে একটা পালক দেয়। এই তো, এইটা দিয়াই হইব। তুমি এখন যাও, তাড়াতাড়ি ফিরা যাও। সোনার পাখি উড়ে চলে যায়। রাত হয়ে গিয়েছে। রাজকন্যার রূপবতী তার কক্ষে বসে আছেন। এমন সময় পাখিটা তার জানলার ধারে এসে বসল আর পালকটা রেখে চলে গেল। কয়েকদিন হয়ে গেল, কিন্তু পিতার তো কোনো খোঁজ নেই। জানি না আবার কোনো বিপদ হলো কিনা। পিতা তো আমাকে কিছু বলেও গেল না। প্রচন্ড বাতাস শুরু হলো। বাতাসে জানলার পাশে রাখা সেই পাখির পালকটা উড়ে এসে রাজকন্যার রূপবতীর সামনে পড়ল। হঠাৎ আবার এত জোরে বাতাস কেন বইতে শুরু করলো? যাই, জানলাটা বন্ধ করে দিই। সে উঠে দাঁড়াবে, তখনই তার সামনে থাকা সেই পালকটা তার নজরে পড়ে। আরে, এটা কি? দেখি তো। রূপবতী সেইটা হাতে নেয়, কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না এইটা কি হতে পারে। দেখে তো মনে হচ্ছে কোনো পাখির পালক, কিন্তু এটা তো সোনার পালক। হয়তো পিতা বানিয়েছিলেন, কিন্তু এইখানে এটা কি করে এলো? রূপবতী সেটা টেবিলের ওপর রাখে। রাজ্যের অনেক মানুষের ঘরের অবস্থাই তো ভালো না। এই বাতাসের জন্য তাদের কোনো ক্ষতি হতে পারে। আমি কালই একবার রাজ্য দেখতে যাব। প্রজাদের সব দায় দায়িত্ব পিতা আমার ওপর দিয়ে গেছেন। আমি আমার দায়িত্ব মন দিয়ে পালন করব। পরদিন সকালে পাখির পালকখানা রাজকুমারীর টেবিলের ওপরই আছে। হঠাৎ সেই বুড়ি রাজপ্রাসাদে এলো। পথে প্রবেশ করতেই মন্ত্রীর সঙ্গে দেখা তার। আরে বুড়িমা, কি চাই আপনার? আপনি এখানে কেন? আমি রাজকন্যা রূপবতীর সঙ্গে দেখা করবার আইছি। বাবা, আমার একটু রাজকন্যার কাছে নিয়ে যাইবা? রাজকন্যা রূপবতী এখন রাজসভার উদ্দেশ্যে বের হবে। আপনি একটুখানি অপেক্ষা করুন, তাহলে তার সাথে দেখা করতে পারবেন। না রে বাবা, আমার যে সময় নাই। আজ এই মুহূর্তে যদি দেখা করবার না পারি, তাইলে যে আমার সর্বনাশ হইয়া যাইব। বাবা, আমারে রাজকন্যার কাছে নিয়ে যাও। আরে, আপনি বোঝার চেষ্টা করুন বুড়িমা। রাজকন্যা এখন রাজদরবারে বসবে। তার এখন সময় নেই কারো সাথে দেখা করবার। আমি তো আপনাকে বলছি, আপনি এখানে একটু অপেক্ষা করে দেখেন। ঠিক আছে, তাইলে আমি এখানেই অপেক্ষা করতেছি। তার কতক্ষণ সময় লাগবো? বেশি সময় লাগবে না। সে রাজ্য দেখতে যাবে, তার রাজ্য দেখা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনি থাকেন, রাজকন্যা আসছে। আমি যাই তাহলে। মন্ত্রী সেখান থেকে চলে গেল। রাজকন্যা রূপবতী রাজ সিংহাসনে বসল। পাশেই তার মন্ত্রী। এই রাজ্যের দায়িত্ব আমার উপর। আমি নিজের পরিবারের খেয়াল যেভাবে রাখি, সেভাবে রাজ্যেরও খেয়াল রাখতে চাই। আমি আশা করি আপনারা আমাকে এই বিষয়ে সাহায্য করবেন। রাজকন্যা রূপবতী আজকে রাজ্যের পরিদর্শন করতে বের হবে। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, কেমন? রাজ্য থেকে ফিরে আমি আপনাদের এই ব্যাপারে জিজ্ঞাসা করব। কাউকে কোনো কিছুতে ছাড় দিব না। চলো মন্ত্রী, এইবার বের হওয়া যাক। তারা রাজসভা থেকে বের হয়। ওইদিকে বৃদ্ধা রাজকন্যার জন্য অপেক্ষা করছে। রাজকন্যা, এক প্রজা আপনার সাথে দেখা করতে আসছিল। আমি তাকে অপেক্ষা করতে বলেছি। আপনি কি এখন তার সাথে দেখা করবেন? হ্যাঁ, আমি কক্ষে যাচ্ছি। তাকে সেখানেই পাঠিয়ে দাও। তারপরই আমরা রাজ্যের জন্য বের হব। জি রাজকন্যা। রাজকন্যা নিজের কক্ষে চলে গেল। এই দিকে মন্ত্রী গিয়ে বৃদ্ধাকে পাঠালো। আরে বুড়িমা,
আপনি এত কষ্ট করে কেন রাজপ্রাসাদে আসলেন? আমি তো রাজ্য ভ্রমণে বেরুতাম, তখনই বলতেন। কি সমস্যা আপনার? রাজকন্যা রূপবতী, একমাত্র আপনিই পারবেন আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে। বিপদ? কিসের বিপদ? রাজকন্যা, রাজ্যের একদম শেষ দিকে আমার ছোট্ট ঘর, সেখানেই আমি একাই থাকি। কিন্তু আজ কয়দিন ধইরা কিছু চোর বদমাইশ আমার ঘরখানা দখল কইরা নিছে। কি? কার এত বড় সাহস যে আমার রাজ্যে এমন অন্যায় করছে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই এই মুহূর্তেই কিছু প্রহরী পাঠিয়ে দিচ্ছি, তারা তাদের বন্দি করবে। না রাজকন্যা, আমি চাই আপনি আমার সাথে যাবেন, তারপর ওদের বন্দি করবেন। আমি? হ্যাঁ, আপনি আমার ছোট্ট কুঁড়ে ঘরে যাইবেন না রাজকন্যা? আরে এমন কথা বলছেন কেন? যাব, আমি নিশ্চয়ই যাব। চলুন। রাজকন্যা তার সাথে চলল। রাজপ্রাসাদ থেকে বের হয়ে তারা যেতে থাকলো। এইদিকে মন্ত্রী রাজকন্যাকে খুঁজতে বের হলো। রাজকন্যার রূপবতী, আপনি কি নিজের কক্ষে আছেন? কিন্তু সে দেখল ভেতরে কেউ নেই। এ কি, রাজকন্যার রূপবতী তো তার কক্ষে নেই। কোথায় গেল সে? যাবে আর কই, হয়তো প্রাসাদের কোথাও আছে। এমন সময় সেই টেবিলের ওপর রাখা সোনার পাখির পালকটা মন্ত্রীর চোখে পড়ল। আরে এ কি, এই পালক এখানে কিভাবে আসলো? এটা তো না, তাহলে রাজকন্যার রূপবতী? না না না, এ আমি কি করলাম? তাড়াতাড়ি সবাইকে জানাতে হবে, রাজকন্যা রূপবতীর বিপদ হয়েছে। প্রহরী, প্রহরী, কোথায় সবাই? এইদিকে রাজকন্যা বুড়ির সাথে যাচ্ছে তো যাচ্ছেই। বুড়িমা, আর কত দূর যেতে হবে? বেশি দূর না রাজকন্যা, এই তো চলে এসেছি, সামনের জঙ্গলের কাছে। এই বলে তারা যেতে থাকে। এরপর বুড়ি সেই কুড়ে ঘরে পৌঁছায়। কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে, এই তো, এই ঘরখানাই আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি চোরদের দেখে নিব। রাজকন্যা ভেতরে গেল। সেখানে গিয়ে দেখলো কেউ সেখানে নেই। আরে, এখানে তো কেউ নেই। বুড়িমা, আপনি যে বললেন আপনার ঘর চোর বদমাশরা কবজা করে রেখেছে, আমারে মাফ করুন রাজকন্যা, কিন্তু আপনি আমারে একমাত্র সাহায্য করতে পারেন, এই জন্যই আপনারে মিথ্যা বইলা এইখানে আনছি। মিথ্যা বলে এনেছেন কেন বুড়িমা? কেননা রাজপ্রাসাদে যদি এই কথা কইতাম, তাইলে আপনার মন্ত্রী আপনারে কখনোই আইতে দিত না। রাজামশাই থাকলেও আমারে কখনোই যাইতে দিত না, তাই তো এই জঙ্গলের মাঝেই থাকি আমি। আপনি এসব কি বলছেন বুড়িমা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। রাজকন্যা রূপবতী, একমাত্র আপনিই পারেন আমারে সাহায্য করতে। আমি সাহায্য করব? বলুন কি করতে হবে? বুড়ি বাইরের দিকে তাকালো। তারপর সোনার পাখি এলো। সে এসে রাজকন্যার সামনে বসলো। এই পাখি? এইটা সোনার পাখি, এইটাই আমার ছেলে। আপনার ছেলে? কি করে এটা আপনার ছেলে? এটা তো একটা পাখি। রাজকন্যা, আপনি আমার শেষ ভরসা। এই বলি পাখি ও বুড়ি দুজনেই গায়েব হয়ে গেল। তখনই সেখানে মন্ত্রী আর প্রহরীরা এলো। রাজকন্যা, আপনি এখানে কেন? চলুন তাড়াতাড়ি, এখান থেকে চলুন। এরপর মন্ত্রী তাকে নিয়ে রাজপ্রাসাদে এলো। সে তার কক্ষে পায়চারি করতে শুরু করলো। এমন সময় রাজা সেখানে এলো। পিতা, আপনি কোথায় গিয়েছিলেন? আমার কথা বাদ দাও, তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে? রাজকন্যা রূপবতী, আমি তোমাকে বলেছিলাম রাজ্যের খেয়াল রাখতে। পিতা, আমি তো রাজ্যেরই খেয়াল রাখছিলাম। তাহলে তুমি সেই সোনার পাখির ঘরে কি করতে গিয়েছিলে? সে তুই রাজ্যের একজন অসহায় প্রজা, তার জন্যই তো আমি তাকে সাহায্য করতে গিয়েছিলাম। তাকে সাহায্য করা মানে পুরো রাজ্যকে অভিশপ্ত করা। তাকে বাঁচাতে গিয়ে তুমি পুরো রাজ্যকে ধ্বংস করে দিতে। এসব আপনি কি বলছেন পিতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই মন্ত্রী সেখানে আসে আর রাজাকে বলে, মহারাজ, রাজজ্যোতিষী এসেছেন। তাকে ভেতরে আসতে বলো। এরপর রাজ জ্যোতিষী ভেতরে আসে। রাজকন্যা, আপনি যা বুঝতে পারতাছেন তা আমি আপনারে বোঝাইয়া দেওয়ানের লিগাই আইছি। আমি জানতে চাই কেন সেই বৃদ্ধাকে আমি সাহায্য করতে পারবো না। রাজ জ্যোতিষী সেখান থেকে হেঁটে টেবিল পর্যন্ত গেল এবং সেখানে থাকা সেই পাখির সোনার পালকটা হাতে নিল। রাজকন্যা রূপবতী, এইটা একটা অভিশপ্ত পাখির পালক। এক ভয়ঙ্কর জাদুকর
ওই বুড়ির পোলার আজ থেকে অনেক বছর আগে অভিশাপ দিয়া সোনার পাখি বানাইয়া দিছিল। আর তার মুক্তির উপায় একটাই, সেটা হইল কুমারী রাজকন্যা, যে কিনা সাহসী, সৎ আর নিষ্ঠাবান হইতে হইব। কিন্তু তাতে দোষের কি? আমি যদি তাকে মুক্ত করি তাহলে কি হবে রাজজ্যোতিষী? তাইলে তো মহাবিপদ হইব, শুধু আপনার না, আপনার রাজ্যেরও। রাজ্যে খরা নাইমাইব, বৃষ্টি হইব না, গাছপালা সব শুকাইয়া যাইব, আমার সাধের রাজ্যটা একদম তছনছ হয়ে যাবে। তাহলে কি বুড়ির ছেলেকে কোনোভাবে মুক্ত করা সম্ভব নয়? রাজকন্যা, আপনি যদি চান এ রাজ্যের বিপদ ডাইকা তারে মুক্ত করবেন, তবুও এটা সম্ভব না। কেন সম্ভব নয়? কেন না? সেই পাখি যেইখানে বন্দি আছে ওইটা অনেক কঠিন পথ। ওই পথে আপনি গেলে নিজেও বন্দি হয়ে যাইতে পারেন। কোথায় সেই পথ? আপনি কি তা জানেন রাজজ্যোতিষী? না রাজকন্যা, এইটা শুধু সেই বুড়িই জানে। কিন্তু এসব ভেবে কোনো লাভ নেই। আমি আমার মেয়ে আর আমার রাজ্যকে কোনো বিপদেই ফেলতে পারবো না। এইদিকে পাখিটা রাজপ্রাসাদের জানলায় দাঁড়িয়ে সব শুনছিল। সবাই রাজকন্যার কক্ষ থেকে চলে গেল। তখনই রাজকন্যা সেই পাখির পালকটা দেখছিল। আমার মন বলছে আমি তাকে সাহায্য করি, কিন্তু রাজ্যের যদি বিপদ নেমে আসে তখন কি করব? একজনের জন্য পুরো রাজ্যকে বিপদে ফেলতে পারি না। এই বলে রাজকন্যা সেই পালকটা রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পাখিটা তখন জানলায় দাঁড়িয়ে সব দেখছে। আমার কিছু হলে পরোয়া করতাম না, কিন্তু আমার রাজ্যের জন্য যে আমি বাধা, চাইলেও আমি কিচ্ছু করতে পারবো না। হঠাৎ সেই পাখির পালকটা একা একা উঠে এলো। এরপর আয়নার সামনে গিয়ে দেখলো আরে এটা কি হচ্ছে? কে কে লিখছে এটা? তখনই পাখিটা উড়ে গেল। আর রাজকন্যা রূপবতী দেখলেন এই পাখিটা কি করে লিখলো এটা? সে আমার রাজ্যের কিছু হতে দেবে না, এইটাই তার ওয়াদা। পরের দিন সকালে রাজকন্যা গায়ে একটা চাদর জড়িয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে সে বুড়ির বাড়িতে গেল। রাজকন্যা, আপনি এখানে? আমি আপনার ছেলেকে মুক্ত করে আনবো। বলুন বলুন সে কোথায় আছে? কিন্তু রাজকন্যা, সেইখানে যাইতে তো আপনারও জীবনের ঝুঁকি আছে। আপনি কি পারবেন? আমি নিশ্চয়ই পারবো। এই পথটা অনেক কঠিন হইব রাজকন্যা। পথ যতই কঠিন হোক না কেন, আপনার ছেলেকে আমি মুক্ত করে আনবই আনবো। কিন্তু যদি আপনার কিছু হয় তখন? কিছুই হবে না। সোনার পাখি আমাকে ওয়াদা করেছে সে রাজ্যের কিচ্ছু হতে দেবে না। চলুন রাজকন্যা, আমার সঙ্গে চলুন। এরপর বৃদ্ধার পেছন পেছন রাজকন্যা যেতে শুরু করলো। অনেকক্ষণ হাঁটার পর বৃদ্ধা একটা নীল নদীর ধারে পৌঁছলো। এটা কোন জায়গা? এখানে কি সে বন্দি আছে? এটা তো মাত্র শুরু। আপনার এখান থেকে পথ শুরু করতে হইব। ঠিক আছে, তাহলে আমি প্রস্তুত। এরপর বুড়ি আপনা আপনি গায়েব হয়ে গেল। রাজকন্যা সেই নীল নদীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে দেখল একটা পাখি সেই নদীর কাছে আসতেই সে পচে গেল। এ কি আছেই নদীর জলে? রূপবতী মনে করার চেষ্টা করল। তখন সেই সোনার পাখিটার পালক ছিল তার হাতে। সেখান থেকে রাজকুমারের আওয়াজ ভেসে এলো। এই হলো প্রথম বাধা। এটা বিষাক্ত সরোবর। এই বিষাক্ত সরোবর পার হওয়া অনেক কঠিন, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর সমান ভয়ঙ্কর। আমাকে কোনো একটা উপায় ভাবতেই হবে, নয়তো আমি এই সরোবর পার হতে পারবো না। রাজকন্যা জঙ্গলের ভেতর প্রবেশ করল। এরপর কিছু পাথর নিল। এই নদীটা একদমই গভীর না, আমি চাইলে এখানে পাথর ফেলে পথ বানাতে পারি। কথা মতো সে পাথর নিল আর সেগুলো নদীর মাঝে ফেলে ফেলে রাস্তা বানিয়ে পার হলো। এই তো হয়ে গেছে, এবার দ্বিতীয় বাধা পার হতে হবে। তুমি সত্যিই বুদ্ধিমতী। যাও, সামনের দিকে এগিয়ে যাও। তুমি আমার কাছে ওয়াদা করেছো, তাই আমি তোমায় সাহায্য করছি। তুমি কি তোমার ওয়াদা রাখতে পারবে? হ্যাঁ, নিশ্চিত থাকো, আমি আমার ওয়াদা নিভাবো। মন থেকে ওয়াদা করেছি। এটা সোনার পাখির ওয়াদা। রাজকন্যা পাখির পালকটা হাতে নিয়ে যেতে থাকে। এইদিকে রাজপ্রাসাদের সবাই রাজকন্যাকে খুঁজছিল। মন্ত্রী, আর দেরি করো না, তাড়াতাড়ি প্রহরী নিয়ে বের হয়ে যাও। মহারাজ, এখন গিয়ে কি কোনো লাভ হবে? আমার মনে হয় না রাজকন্যা রূপবতী এখনো আমাদের জন্য বসে আছে।
সে হয়তো সবার কথা না ভেবেই বুড়ির ছেলেকে সাহায্য করতে বের হয়ে গেছে। আমি তাকে নিষেধ করেছিলাম এই ভুল যেন না করে, কিন্তু সে আমার কথাই শুনল না। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। রাজকন্যা রূপবতী অনেক বুদ্ধিমতী আর সাহসী। সে গেছে মানে কোনো একটা উপায় জেনেই গেছে। জানি না কোথায় আছে এখন আমার মেয়েটা, কি হচ্ছে ওর সাথে। এইদিকে রাজকন্যা রূপবতী হেঁটে হেঁটে যাচ্ছেন। যত গভীরে যাচ্ছেন সব অন্ধকার হয়ে যাচ্ছে। এই পথে যতই সামনে যাচ্ছি পথটা ততই অন্ধকার হয়ে যাচ্ছে। কেননা এই পথে আসবে এখন দ্বিতীয় বাধা, ভয়ঙ্কর এক ভূতের নগরী। ভূতের নগরী? হ্যাঁ, এটাই সব থেকে ভয়ঙ্কর বাধা। তোমার ভয় পেলে তুমি আবার ফিরে যেতে পারো, এরপর কিন্তু আর ফিরে যেতে পারবে না। আমি রাজকন্যা রূপবতী, আমি পিছু হটি না। এরপর সে ভূতের নগরীর সামনে এলো। সব জায়গাতেই শুধু কঙ্কাল আর মাথার খুলি, একদম অন্ধকার। এটাই ভূতের নগরী, যেখানে কেবল সত্যিকারের সাহসী ব্যক্তি টিকে থাকতে পারে। এই সব কঙ্কালগুলো তাদের, যারা এখানে এসে আর ফেরত যেতে পারেনি। আমি সামনে এগোবো, আমি পারবো, আমাকে যে পারতেই হবে। রাজকন্যা রূপবতী সামনে এগিয়ে যায়। সব কঙ্কাল আর খুলি পাড়ি দিয়ে সে স্বাভাবিক জায়গায় গিয়ে পৌঁছায়। হঠাৎই বাতাস শুরু হয়। কি হলো? এত বাতাস কেন বইছে? এটা শেষ ও চূড়ান্ত পর্যায়ে। এখানে তুমি নিজেও বন্দী হয়ে যেতে পারো। তাই সাবধান রাজকন্যা রূপবতী, সাবধান। এটা অন্তহীন দরজার খেলা, যেখানে সঠিক দরজা না খুললে চিরকাল বন্দী হয়ে থাকতে হবে। আমি যে সামনে আগাতে চাই, তুমি বলো আমায় কি করতে হবে? পা বাড়াও। রাজকন্যা রূপবতী এক পা বাড়াতেই সামনের কতগুলো দরজা আর পথ খুলে যায়। এখানে যদি তুমি সঠিক পথ না খুঁজতে পারো, তাহলে আমরা দুজনেই এখানে বন্দী হয়ে যাব। রূপবতী দেখল সব দরজার ওপর একটা করে চিহ্ন দেয়া আছে, কিন্তু একটা দরজায় কোনো চিহ্ন নেই। সব দরজার ওপর তো কোনো না কোনো চিহ্ন দেয়া আছে, কিন্তু এই দরজার ওপর তো কিচ্ছু নেই। এইটাই সব থেকে আলাদা। তবে কি এইটাই সঠিক দরজা? আমার মন বলছে এইটাই, আমি এটাতেই যাব। রাজকন্যা রূপবতী পা বাড়ায়, পা ফেটে ভেতরে যায়। ভেতরে যেতেই সে দেখে খাঁচায় এক সোনার পাখি বন্দী। এই তো, তুমি পেরেছ। এইবার আমাকে মুক্তি দাও রাজকন্যা। সে সোনার পাখি দেখা পেল। একটা খাঁচায় বন্দী সে। রাজকন্যা রূপবতী খাঁচাটার দিকে এগিয়ে গেল, কিন্তু খাঁচাটাতে হাত দেবার সঙ্গে সঙ্গে এক বিদ্যুৎ চমকানোর আওয়াজ হলো, আর সেখানে হাজির হলো এক জাদুকর। আবারও নতুন শিকার। এবারে কে আসলো দেখি। এরপর সে রাজকন্যা রূপবতীকে দেখে। এ তো রাজকন্যার রূপবতী। এইবার তাহলে রাজকন্যার রূপবতীকে আমি শেষ করে দেব। আমি রাজকন্যার রূপবতী, আমাকে শেষ করা অত সহজ না। তোর সাহস আছে বলতে হবে। তুই আমার আস্তানায় দাঁড়িয়ে আমাকে বলিস তোকে শেষ করা সহজ নয়। রাজকন্যা রূপবতী, কথা বাড়াবেন না, আমাকে মুক্ত করে দিন। রাজকন্যা খাঁচার দিকে হাত বাড়ালেন, কিন্তু তখনই পেছন থেকে জাদুকর বলল, না, ওকে মুক্ত করবি না, নয়তো আমি তোকে শেষ করে দেব। আমি কাউকে দেখি ভয় পাই না। আমি জানি তুই কাউকে ভয় পাস না, কিন্তু তুই যদি এই পাখিটাকে নিয়ে যাস তাহলে তোর রাজ্য ধ্বংস হয়ে যাবে। আমাকে সাহায্য করো, আমি তোমার রাজ্য রক্ষা করতে পারবো। আমার ওয়াদা এটা, আমাকে সাহায্য করো। না, এটা করবি না, নইলে আমি সবকিছু শেষ করে দেব। তোমার নিজের চোখেই ভয় দেখতে পাচ্ছি, আর তুমি কিনা আমায় ভয় দেখাচ্ছ। এই দেখো, এবার তোমার খেল আমি শেষ করে দেব। তিনি ভয় না পেয়ে পাখিটিকে বুকের কাছে তুলে ধরলেন, আর সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। জাদুকর চিৎকার করতে করতে ধুলো হয়ে মিলিয়ে গেল, আর পাখিটি এক রাজকুমারে পরিণত হলো। কে কে তুমি? রাজকন্যা রূপবতী, আমি সেই সোনার পাখি। তুমি আমাকে মুক্তি দিলে আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি তো এক বুড়ি ছিলে, কিন্তু তোমাকে দেখে তো। হ্যাঁ, আমি এক রাজকুমার। যে বুড়ি সে আমার মা। আমি একসময় এই রাজ্যের যুবরাজ ছিলাম, কিন্তু লোভী রাজ উপদেষ্টা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে
এরপর অভিশাপে সোনার পাখিতে পরিণত করে রাখে। আর কেবল একজন ন্যায়পরায়ণ ও সাহসী রাজকুমারী আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারত। তাই তো তোমার থেকে আমি সাহায্য চাচ্ছিলাম। এই নাও, এই তোমার পালক। রাজকন্যা তার হাতে থাকা সোনার পালকটা রাজকুমারকে দেয়। এরপর তারা রাজ্যে ফিরে আসে। এর কিছুদিন পর থেকেই খরা শুরু হয় আর পানি শুকিয়ে যেতে শুরু করে। রাজপ্রাসাদের এক কক্ষে রাজকন্যা আর রাজা দাঁড়িয়ে কথা বলছে। এখন কি হবে? আমি তো বলেছিলাম ওই ছেলেকে মুক্ত করলে আমাদের রাজ্যে বিপদ পড়বে। এখন কি হবে? প্রজারা তো সব অনাহারে মরে যাবে। পিতা, রাজকুমার আমাকে ওয়াদা করেছিল সে এই সমস্যার সমাধান করবে। কোথায় সে? এখন আমাদের রাজ্যে বিপদ পড়ে আছে। সে কোথায়? কোথায় সে? এমন সময় মন্ত্রী এলো আর সে রাজা ও রাজকন্যাকে বলল, মহারাজ, রাজকুমার আসছেন আপনার সাথে দেখা করতে। কোথায় সে? তাকে ভেতরে পাঠাও। মন্ত্রী, তাকে ভেতরে পাঠাও। এমন সময় রাজকুমার ভেতরে এলো। আমাকে মাফ করবেন, আমার জন্য আপনাদের রাজ্যে এখন বিপদ পড়েছে, কিন্তু আমি ওয়াদা করেছিলাম, তাই আমি আমার ওয়াদা নিভাব। রাজকুমার, এই সমস্যার সমাধান কি করে হবে? পুরো রাজ্যবাসীর সমস্যা এটা। মাঠঘাট সব শুকাতে শুরু করেছে, নদীর পানিও নিচে নেমে যাচ্ছে, সব প্রজারা হাহাকার করছে, ফসলের জমিতেও পানি নেই। আপনারা দুশ্চিন্তা করবেন না, আমি এর সমাধান জানি, কিন্তু তার জন্য রাজকন্যা তোমার সাহায্য লাগবে। তুমি কি আমার সাথে রাজ্যে যাবে? রাজ্যে? রাজ্যে এই সমস্যার সমাধান কিভাবে হবে? রাজকুমার তখন তার হাতে থাকা সোনার পাখির পালকখানা দেখায় আর বলে, এই পালকখানা রাজ্যের মাঝ বরাবর পুঁতে রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো রাজকন্যা রূপবতী, এই কাজ তোমাকেই করতে হবে। এরপর রাজকন্যা আর রাজকুমার রাজ্যের মাঝে যায়। এটাই হলো রাজ্যের মাঝের জায়গা, এখানে এই পালকখানা পুঁতে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা রাখলাম। এরপর রাজকন্যা আর রাজকুমার মিলে একদম মাঝ বরাবর মাটি খুঁড়ে সে সোনার পাখির পালকখানা পুঁতে দেয়। এবার আর কোনো সমস্যা হবে না। 3 দিনের মধ্যে রাজ্য একদম সবুজ হয়ে উঠবে। তোমাকে ধন্যবাদ, তুমি তোমার ওয়াদা পূরণ করেছ। কয়েকদিন পর রাজ্য একদম সবুজ হয়ে ওঠে। চারিদিকে পানিতে থই থই করছে আর জমিতে ভালো ফসলই হয়েছে। রাজা আর জ্যোতিষী এক কক্ষে আছে। মহারাজ, রাজ্যের অবস্থা এখন তো আগের থেকে অনেক ভালো। যাক, আমার প্রজাদের সমস্যা দূর হয়েছে। আমি একজন আদর্শ রাজা হতে চাইতাম সব সময়। আমি আমার প্রজাদের কোনোদিন ক্ষতি হতে দেব না, আর কোনোদিন না। মহারাজ, আরো একখান সুখবর আছে। সুখবর? কি কি? বলো বলো রাজ্যদেশী, তাড়াতাড়ি বলো। মহারাজ, রাজকন্যা রূপবতীর বিয়ার জন্য আপনি আমার যে কথা কইছিলেন, তার জন্য দেখতাছি রাজকুমারের থেকে ভালো কোনো যোগ্য পাত্রই হয় না। তাহলে রাজকুমারের সাথে এ নিয়ে কথা বলতে হবে। এমন সময় রাজকন্যা আর রাজকুমার পুরো রাজ্যের সমস্যা দূর করে রাজপ্রাসাদে ফিরে এলো। সেখানে মন্ত্রী, রাজা, রাজকুমার আর রাজকন্যা ছিল। আপনি পেরেছেন রাজকন্যা, আপনি পেরেছেন। আমি জানতাম আপনি পারবেনই, আমি জানতাম। এ আমার একার কাজ নয় মন্ত্রী, আমাকে রাজকুমারই সাহায্য করেছে। রাজকুমার, তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তুমি আমার রাজ্যকে বাঁচিয়েছ, আমার প্রজাদের বাঁচিয়েছ। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এ আমার দায়িত্ব ছিল রাজামশাই। রাজকন্যা রূপবতী আমাকে মুক্তি দিয়েছেন। আমি তাকে ওয়াদা করেছিলাম এই রাজ্যের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি তোমার ওয়াদা রেখেছ রাজকুমার। এরপর রাজকুমারের সাথে রাজকন্যার বিয়ে হলো। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। তুমিই হবে আমার রাজ্যের পরবর্তী রাজা। আমি রাজকন্যা রূপবতী ও এই রাজ্যের সমানভাবে খেয়াল রাখব, যেভাবে আপনি রেখেছেন। আর সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। জাদুকর চিৎকার করতে করতে ধুলো হয়ে মিলিয়ে গেল আর পাখিটি এক রাজকুমারে পরিণত হলো। কে কে তুমি? রাজকন্যা রূপবতী, আমি সেই সোনার পাখি। তুমি আমাকে মুক্তি দিলে আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি তো এক বুড়ি ছিলে, কিন্তু তোমাকে দেখে তো। হ্যাঁ, আমি এক রাজকুমার। যে বুড়ি সে আমার মা। আমি একসময় এই রাজ্যের যুবরাজ ছিলাম, কিন্তু লোভী রাজ উপদেষ্টা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরপর অভিশাপে সোনার পাখিতে পরিণত করে রাখে। আর কেবল একজন ন্যায়পরায়ণ ও সাহসী রাজকুমারী
আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারত। তাই তো তোমার থেকে আমি সাহায্য চাচ্ছিলাম। এই নাও, এই তোমার পালক। রাজকন্যা তার হাতে থাকা সোনার পালকটা রাজকুমারকে দেয়। এরপর তারা রাজ্যে ফিরে আসে। এর কিছুদিন পর থেকেই খরা শুরু হয় আর পানি শুকিয়ে যেতে শুরু করে। রাজপ্রাসাদের এক কক্ষে রাজকন্যা আর রাজা দাঁড়িয়ে কথা বলছে। এখন কি হবে? আমি তো বলেছিলাম ওই ছেলেকে মুক্ত করলে আমাদের রাজ্যে বিপদ পড়বে। এখন কি হবে? প্রজারা তো সব অনাহারে মরে যাবে। পিতা, রাজকুমার আমাকে ওয়াদা করেছিল সে এই সমস্যার সমাধান করবে। কোথায় সে? এখন আমাদের রাজ্যে বিপদ পড়ে আছে। সে কোথায়? কোথায় সে? এমন সময় মন্ত্রী এলো আর সে রাজা ও রাজকন্যাকে বলল, মহারাজ, রাজকুমার আসছেন আপনার সাথে দেখা করতে। কোথায় সে? তাকে ভেতরে পাঠাও। মন্ত্রী, তাকে ভেতরে পাঠাও। এমন সময় রাজকুমার ভেতরে এলো। আমাকে মাফ করবেন, আমার জন্য আপনাদের রাজ্যে এখন বিপদ পড়েছে, কিন্তু আমি ওয়াদা করেছিলাম, তাই আমি আমার ওয়াদা নিভাব। রাজকুমার, এই সমস্যার সমাধান কি করে হবে? পুরো রাজ্যবাসীর সমস্যা এটা। মাঠঘাট সব শুকাতে শুরু করেছে, নদীর পানিও নিচে নেমে যাচ্ছে, সব প্রজারা হাহাকার করছে, ফসলের জমিতেও পানি নেই। আপনারা দুশ্চিন্তা করবেন না, আমি এর সমাধান জানি, কিন্তু তার জন্য রাজকন্যা তোমার সাহায্য লাগবে। তুমি কি আমার সাথে রাজ্যে যাবে? রাজ্যে? রাজ্যে এই সমস্যার সমাধান কিভাবে হবে? রাজকুমার তখন তার হাতে থাকা সোনার পাখির পালকখানা দেখায় আর বলে, এই পালকখানা রাজ্যের মাঝ বরাবর পুঁতে রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো রাজকন্যা রূপবতী, এই কাজ তোমাকেই করতে হবে। এরপর রাজকন্যা আর রাজকুমার রাজ্যের মাঝে যায়। এটাই হলো রাজ্যের মাঝের জায়গা, এখানেই পালকখানা পুঁতে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা রাখলাম। এরপর রাজকন্যা আর রাজকুমার মিলে একদম মাঝ বরাবর মাটি খুঁড়ে সেই সোনার পাখির পালকখানা পুঁতে দেয়। এবার আর কোনো সমস্যা হবে না। 3 দিনের মধ্যে রাজ্য একদম সবুজ হয়ে উঠবে। তোমাকে ধন্যবাদ, তুমি তোমার ওয়াদা পূরণ করেছ। কয়েকদিন পর রাজ্য একদম সবুজ হয়ে ওঠে। চারিদিকে পানিতে থই থই করছে আর জমিতে ভালো ফসলই হয়েছে। রাজা আর জ্যোতিষী এক কক্ষে আছে। মহারাজ, রাজ্যের অবস্থা এখন তো আগের থেকে অনেক ভালো। যাক, আমার প্রজাদের সমস্যা দূর হয়েছে। আমি একজন আদর্শ রাজা হতে চাইতাম সব সময়। আমি আমার প্রজাদের কোনোদিন ক্ষতি হতে দেব না, আর কোনোদিন না। মহারাজ, আরো একখান সুখবর আছে। সুখবর? কি কি? বলো বলো রাজ্যদেশী, তাড়াতাড়ি বলো। মহারাজ, রাজকন্যা রূপবতীর বিয়ার জন্য আপনি আমার যে কথা কইছিলেন, তার জন্য দেখতাছি রাজকুমারের থেইক্কা ভালো কোনো যোগ্য পাত্রই হয় না। তাহলে রাজকুমারের সাথে এ নিয়ে কথা বলতে হবে। এমন সময় রাজকন্যা আর রাজকুমার পুরো রাজ্যের সমস্যা দূর করে রাজপ্রাসাদে ফিরে এলো। সেখানে মন্ত্রী, রাজা, রাজকুমার আর রাজকন্যা ছিল। আপনি পেরেছেন রাজকন্যা, আপনি পেরেছেন। আমি জানতাম আপনি পারবেনই, আমি জানতাম। এ আমার একার কাজ নয় মন্ত্রী, আমাকে রাজকুমারই সাহায্য করেছে। রাজকুমার, তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তুমি আমার রাজ্যকে বাঁচিয়েছ, আমার প্রজাদের বাঁচিয়েছ। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এ আমার দায়িত্ব ছিল রাজামশাই। রাজকন্যা রূপবতী আমাকে মুক্তি দিয়েছেন। আমি তাকে ওয়াদা করেছিলাম এই রাজ্যের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি তোমার ওয়াদা রেখেছ রাজকুমার। এরপর রাজকুমারের সাথে রাজকন্যার বিয়ে হলো। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। তুমিই হবে আমার রাজ্যের পরবর্তী রাজা। আমি রাজকন্যা রূপবতী ও এই রাজ্যের সমানভাবে খেয়াল রাখব, যেভাবে আপনি রেখেছেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প রাজকন্যা রূপবতী ও সোনার পাখি। তো তোমরা দেখলে তো, এখন একটা পরীক্ষা হয়ে যাক, দেখি তোমরা গল্পটা কতটা মনোযোগ দিয়ে দেখেছ। তোমাদের জন্য রইল একটি বিশেষ ধাঁধা। মন দিয়ে শোনো। ধাঁধা: রাজকুমার পেল মুক্তি, ভালো কাজ হলো এক, কিন্তু তার ফলেই রাজ্যে নেমে এলো ঘোর বিপদ। শুকিয়ে গেল মাঠঘাট, জলে দেখা দিল অভাব। বলো তো এই বিপদটি কি ছিল? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো উত্তরটা কি হবে। দেখি কার উত্তর সঠিক হয়। তোমরা ভিডিওটা এখানে একটু থামিয়ে উত্তরটা ভাবতে পারো।